বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাংলাদেশে কবে আসেন সেই বিষয়টি নিয়ে কথা বলার আগেই আপনাদের কয়েকটি তথ্য আপনাদের সামনে একটু জানাই। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই মুহূর্তে মোটামুটি ধরা যায় যে লাইফ সাপোর্টে তিনি আছেন। তার যে নিরাপত্তা, তার যে চিকিৎসা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার তারা চেষ্টা করছেন। তার সাথে সাথে ইতিমধ্যে একটি সংবাদ আপনারা দেখেছেন যে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে এসএসএফ এর যে নিয়োগ সেটা তারা করেছেন। তো এই এসএসএফ এর নিয়োগের সাথে সাথে বেগম জিয়ার নিরাপত্তা এবং জনাব তারেক রহমানের নিরাপত্তা এই দুটি মোটামুটি নিশ্চিত করার চেষ্টা করেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে আপনাদের আরেকটি সংবাদ দিই যে এই যে আজকে যে রাতটি বাংলাদেশে পোহালো বা সকালবেলা এখন হচ্ছে, এই গভীর রাতে কিন্তু বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য বা স্বাস্থ্যের যে খবর সেটা নিতে হসপিটালে গিয়েছিলেন মধ্যরাতে। তিনি তার খোঁজ খবর নিয়ে তারপরে আবার তিনি বাসায় ব্যাক করেছেন, এই সংবাদটি আমরা জানি। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর জাহিদ খান তার বক্তব্য ছাড়া বিএনপি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন যাতে বেগম জিয়ার কোনো শারীরিক সুস্থতা অসুস্থতা উন্নতি হয়েছে অবনতি হয়েছে এরকম কোনো তথ্য অন্য কোনো মাধ্যম থেকে যাতে তারা প্রকাশ বা প্রচার না করে, শুধুমাত্র এই ডক্টর জাহিদ উনি যখন যে তথ্য দিবেন সেই তথ্যটি যাতে সংবাদ মাধ্যমে প্রচার করেন, এরকম কিন্তু একটি কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এখন আসি মূল কথায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সরকার বা নানা দিক থেকে তার যে প্রতিবন্ধকতাগুলো ছিল বাংলাদেশে আসা এবং তার যে ফেসবুক স্ট্যাটাস এবং তার মায়ের স্পর্শ নেওয়ার যে আকুতি সবকিছু যখন তিনি পাবলিকলি প্রকাশ করলেন এবং বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই কিন্তু অন্ততপক্ষে বেগম জিয়ার এই যে শেষ সময়টাতে যাতে তারেক রহমান তার পাশে থাকতে পারেন, পাশে এসে তার স্পর্শ নিতে পারেন, সেই বিষয়টি কিন্তু সবার পক্ষ থেকেই একটি সরকারের কাছে আহ্বান ছিল। তো সেই আহ্বানে কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া দিয়ে যতগুলো উদ্যোগ নেওয়া দরকার সবগুলো উদ্যোগ নেওয়া আছে। যেমন বেগম জিয়াকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ডিক্লারেশন করে প্রজ্ঞাপন জারি। তার সাথে সাথে পররাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি বলেছেন জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসতে চান তাহলে একদিনের মধ্যে বা যত তাড়াতাড়ি সম্ভব কয়েক ঘন্টার মধ্যে জনাব তারেক রহমানকে ট্রাভেল পাস যেটা মাধ্য দিয়ে তিনি বাংলাদেশে আসতে হবে সেটা দেওয়া হবে, অথবা তিনি যদি পাসপোর্টও চান সেটাও তাকে দেওয়া হবে। তো সরকারের পক্ষ থেকে সব সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেটা কিন্তু বেগম জিয়া পরিবারের পাশে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেটা তারা এখন সুস্পষ্ট করে দিয়েছেন। তো এখন যে মূল বিষয়টি সেটা এখন আপনাদের একটু বলতে চাই যে জনাব তারেক রহমান বাংলাদেশে কখন আসবেন। তো ইতিমধ্যে লন্ডনে তারেক রহমানের খুব কাছের বেশ কয়েকজনের সাথে বিভিন্ন মাধ্যমে আমার কথা হয়েছে বা আমি যেটা শুনতে পেরেছি, তারেক রহমান এবং তার পরিবার ইতিমধ্যে লাগেজ টাগেজ গুছিয়ে সবকিছু মোটামুটি রেডি করে রেখেছেন এবং তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে আসার যে উদ্দেশ্য রওনা, এটা হয়তো আগামীকাল সকালে অথবা পরশু এই দু এক দিনের মধ্যেই সে বিষয়টি ঘটবে বলে এটা ধারণা করা যাচ্ছে এবং তিনি আসবেন। আমি সুস্পষ্টভাবে বলছি না যে কালকে অথবা পরশু আসবেনই, হয়তো কালকে পরশুর মধ্যে বাংলাদেশে তিনি চলে আসতে পারেন অথবা কালকে পরশুর মধ্যে আপনারা একটা সুনির্দিষ্ট ডেট পাবেন, হয়তো দুদিন পরে বা 3 দিন পরে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তের যে অভিভাবক এটা হচ্ছেন বেগম জিয়া। জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, হায়াত মৌত আল্লাহর হাতে। আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে আরো ফিরে আসুক, তিনি বেঁচে থাকুক, সুস্থ থাকুক, স্বাধীন একটি রাষ্ট্রে তার যে বিচরণ, তার যে কথাবার্তা এগুলো আমাদের আসলে দরকার। তার উপর যে অত্যাচার অন্যায়টা শেখ হাসিনা করেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই বেগম জিয়া কিন্তু একটা বিন্দু পরিমাণ কোথাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ করেনি, বলেওনি। যদি শেখ হাসিনার বা আওয়ামী লীগের বিরুদ্ধে বেগম জিয়া একটা হুঙ্কার দিয়ে বলতেন অথবা তারেক রহমান একটা হুমকি দিয়ে বলতেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলা হবে বাংলাদেশে, তাহলে কি হতো দেখুন। এই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেক সময় বলতেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, সেই জায়গায় কি হয়েছে? কিছুই কিন্তু হয়নি। তো সেই জায়গায় বেগম জিয়া তার পরিবার বাংলাদেশের রাজনীতিতে এখন একটা অভিভাবকের জায়গায় তারা পৌঁছেছেন। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা সরকার সবাই চান যে এই মুহূর্তে তারেক রহমান বেগম জিয়ার কাছে থাকেন। তো আমরা যেটা দেখছি যে এই যে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ডিক্লারেশন করার মধ্য দিয়ে তার যে এসএসএফ
এর নিরাপত্তা সবকিছু, এটাও কিন্তু একটা সিম্বলিক জায়গায় দাঁড়িয়েছে যে তারেক রহমান যে 2-1 দিনের মধ্যে বাংলাদেশে আসবেন সেটা সুনির্দিষ্ট একটি দিক কিন্তু আমরা এই জায়গা থেকে অন্তত পাই। কারণ তারেক যে এসে কিন্তু সরাসরি হসপিটালে যাবেন, তো হসপিটালের যদি নিরাপত্তাটা সেরকম না থাকে তাহলে তারেক রহমান যে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন তার নিরাপত্তা নিয়ে বা তার পরিবারের নিরাপত্তা নিয়ে, সেই জায়গায় কিন্তু তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং জিয়া পরিবারের যে নিরাপত্তা দেওয়ার যে বিষয়টি সেটি সরকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে দেখছেন। তারেক রহমান হয়তো বা চিন্তা ভাবনা করেছিলেন যদি বাংলাদেশে এই যে নির্বাচনের যেই তফসিল সেটা ঘোষণা করা হয়, তো তফসিল ঘোষণা করার পর যেহেতু তারেক রহমান একটি দলের প্রধান এবং তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, তো সেই জায়গায় হয়তো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি সরকারের কাছে আবেদন করে তার নিরাপত্তার জন্য সরকারের এসএসএফ বা আরো গুরুত্বপূর্ণ বাহিনীদের নিয়োগ করতে পারে। তো সেই জায়গা থেকে সরকার যেহেতু এই মুহূর্তে দেখছেন যে না, জনাব তারেক রহমান যেহেতু এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন, তার মা গুরুতর অসুস্থ এবং হসপিটালে আছেন, যে কোনো সময় যে কোনো সংবাদ আমরা পেতে পারি, এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তার এই যে স্বাস্থ্যর অবস্থা সেটা যাচ্ছে। তো সেই জায়গায় সরকারের পক্ষ থেকে উদ্যোগী হয়ে তারা নানা নিরাপত্তার যেই ব্যবস্থা সেটা করছেন এবং জনাব তারেক রহমানকে এই বিষয়টি ইতিমধ্যে আশ্বস্ত করা হয়েছে যে আপনি বাংলাদেশে আসলে আপনাকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটা দেওয়া হবে। তো তারই মধ্য দিয়ে যে বিষয়টিকে ইতিমধ্যে আমরা জেনেছি, আপনাদের বললাম প্রথমে যে তারেক রহমান হয়তো আগামী 2-1 দিনের মধ্যে, কাল অথবা পরশুর মধ্যে বাংলাদেশে তিনি আসছেন এবং তিনি এসে সরাসরি এয়ারপোর্ট থেকে তিনি হসপিটালে যেয়ে তার মার যে কেবিন সেই জায়গায় যাবেন, তার মার সাথে সেই জায়গায় তিনি দেখবেন তার মাকে। তো এই বিষয়টি অন্তত পক্ষে এই পর্যন্ত আমরা যদি কোনো পরিবর্তন না হয় এটা নিশ্চিতভাবে বলতে পারি যে তারেক রহমান তার লাগেজ গুছিয়ে ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছেন। তিনি শুধুমাত্র এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন, যে কোনো মুহূর্তে তিনি বাংলাদেশে উদ্দেশ্যে বিমানে উঠে রওনা করবেন। এটা এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি এই তথ্য অনুযায়ী সেটুকুই আপনাদের জানালাম। বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে, খেয়াল করেন। নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার অসুস্থতা উপলক্ষে একটা বার্তা দিয়েছে। সেই বার্তায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর অর্থ হলো ভারত তার অবস্থান পাল্টে ফেলেছে। ভারত বুঝতে পারছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাশ বহন করা তার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এটা দিনকে দিন এত ভারী হচ্ছে যে একদিকে হাসিনার লাশ, আরেকদিকে আওয়ামী লীগের লাশ, এই 2 লাশ নিয়ে চলা তার পক্ষে আসলে সম্ভব না। ভারত কি বসে থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য? না, ভারত এত বোকার দেশ না এবং এত আদর্শবাদী কোনো দেশ না। ভারত অত্যন্ত কৌশলী দেশ। সে দেখেন, মানে এত ইসলাম বিরোধী একটা দেশ ভারত, যার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ইসরায়েল, সেই দেশ আবার আফগানিস্তানের সাথে মিত্রতা করে। তাহলে বুঝতে পারছেন কেন মিত্রতা করছে। এখন ভারত সরাসরি আর যুদ্ধ করবে না পাকিস্তানের ব্যাপারে। দেখেন এই লাস্ট যে দিল্লিতে যে আঘাত হলো, আগে কিছু ঘটলেই পাকিস্তানের দিকে মানে আঙুল দিত। পেহেলগামের ঘটনায় তো রীতিমতো যুদ্ধ বাধায় বসলো, কিন্তু দিল্লিতে এত বড় বিস্ফোরণের পরও ভারত চুপ। এখন ভারত কৌশলে আফগানিস্তানকে হাত করে আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানকে খোঁজাচ্ছে, আর পাকিস্তানও বোকার মতন সেই ফাঁদে পা দিচ্ছে। যাক, সেটা অন্য আলোচনা, ওই আলোচনা আরেকদিন করব। কিন্তু দেখেন, ভারত হয়তো সুযোগ খুঁজতেছিল যে কেমনে ভারত বা মানে বিএনপির কাছাকাছি আসা যাবে। ইতিমধ্যে তারা নানা ফ্রন্টে বিএনপির সঙ্গে আলাপ আলোচনা শুরু করছে যে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক চায় এবং যেই মানে একটা কূটনীতি যে সম্পর্ক যে তলানিতে গেছে সেটা একটা উষ্ণতার দিকে নিয়ে আসতে চায়। তো সেই হিসাবে তার 2টা অপশন, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। ঘটনাক্রমে ভারত 2 ফ্রন্টেই কিন্তু আগে গেছে। জামাতকে এত সাধু মনে করেন না যে জামাত একেবারে মানে ভারত সহ্য করতে পারে না বা ভারত সহ্য করতে পারে না জামাতকে, তা না। কিন্তু এই 2টার মধ্যে তার বেস্ট অপশন হচ্ছে বিএনপি, কারণ বিএনপি লিবারেল একটা ডেমোক্রেটিক পার্টি, যার ওই ধর্মীয় উন্মাদনা নেই। আর জামাতের উন্মাদনা না থাকলেও জামাতকে ঘিরে একটা ধর্মীয় উন্মাদনা যদি তৈরি হয়, জামাত সেটাকে প্রোটেক্ট করতে পারবে না, কারণ জামাতও ওই মতাদর্শে বিশ্বাসী। তো এখন বাংলাদেশের জন্য, ভারতের জন্য, পশ্চিমা দুনিয়ার জন্য নির্ভরযোগ্য জায়গা হচ্ছে বিএনপি। সেই বিএনপির সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় সেটার একটা সুযোগ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা। বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সাথে সাথে কিন্তু বাংলাদেশে চীনার দূতাবাস অ্যাক্টিভ হয়ে গেল, পাকিস্তানের দূতাবাস অ্যাক্টিভ হয়ে গেল এবং 5 জনের মেডিকেল টিম চলে আসলো গতকাল। শাহবাজ শরীফ দূর থেকে তার সহমর্মিতা, সহানুভূতি প্রকাশ করলো। ভারত সবাইকে টেক্কা দিয়ে আগে আসলো, বললো যে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। চিন্তা করা যায় যে এই ভারত গত 15 বছর একটু যদি মুখ খুলতো, আওয়ামী লীগকে যদি বলতো যে না, বিএনপির সাথে এরকম করো না, বিএনপিকে সাথে নিয়ে নির্বাচনটা করো, পশ্চিমারা তো বারবার মাথা কুটলো। এমনকি মনে আছে, আমি ঠিক এই মুহূর্তে নামটা আমার মনে আসছে না,
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ভারতকে রাজি করানোর জন্য ভারতে চলে গেল, ভারত তখন রেসপন্স করলো না। আমি বলছি 2014 নির্বাচনের সময়, মনে আছে? ওই সময় মার্কিন রাষ্ট্রদূত কিন্তু ইন্ডিয়াতেও চলে গেল, কিন্তু উল্টা কি করলো, সুজাতা সিং এসে এরশাদকে রাজি করালো যাতে এই ভোটারবিহীন নির্বাচনে যাতে জাতীয় পার্টি অংশ নেয়। জাতীয় পার্টি তো অংশ নেয়নি শেষ পর্যন্ত, কিন্তু নানান মানে ছলা কলা করে জাতীয় পার্টিকে অংশগ্রহণ দেখালো এবং তাকে আবার বিরোধী দলের নেতা বললো। আর জাতীয় পার্টি যেহেতু একটা চরিত্রহীন দল, তারাও রাজি হয়ে গেল। যাই হোক, সেটা অনেক লম্বা সময়। তো এরপর থেকে ভারতের যে নীতিটা সেটা খুব ন্যাক্কারজনক, যে তারা অন্ধের মতন করে তার নিরাপত্তা এবং বাণিজ্যিক ব্যবসায়িক এই সমস্ত স্বার্থের কথা বলে সে অন্ধভাবে হাসিনা যা যা চাইলো তাই তাই করলো, আর ভারত যা যা বললো তাই তাই করলো, যার কারণে জামাতের শীর্ষ নেতারা ফাঁসি কাস্টে ঝুললো। তখনও যদি ভারত একটু বলতো যে না, তোমার এত অ্যাগ্রেসিভ পলিসিটা ঠিক না, এটা বিপদ হবে, এটা তুমি কিন্তু একদম ঝাড়ে বংশে শেষ হবা, শেষ পর্যন্ত কিন্তু তাই হলো। ভারত কিন্তু রক্ষা করতে পারেনি আওয়ামী লীগকে। কিন্তু ভারত যদি ওই সময় একটু পরামর্শ দিয়ে তাকে একটা মানে মিডল পজিশনে রাখতো, তাহলে আজকে আওয়ামী লীগের এরকম সর্বনাশ হয় না, ভারতেরও এমন সর্বনাশ হয় না। আজকে একসঙ্গে দুইটারই কিন্তু সর্বনাশ ঘটে গেল। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাষ্ট্র সরকার থেকে আওয়ামী লীগ যেমন বিচ্ছিন্ন হয়ে গেল, ভারতও বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ভারত গত 1 বছরে বসে নেই, ভারত নানাভাবে চেষ্টা করছে যে সম্পর্ক স্থাপনের জন্য, এবং ইতিমধ্যে পরিবর্তন নিশ্চয়ই লক্ষ্য করেছেন। শেখ হাসিনা কিন্তু চুপ হয়ে গেছে। আবার আসাদুজ্জামান কামালকে কিন্তু বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে তাদের একটা নীতিগত অবস্থান স্পষ্ট। কিছু শর্ত, কিছু দেনা পাওনা এর হিসাব নিকাশ কিন্তু হয়ে গেছে। খলিলুর রহমান এমনি এমনি যায়নি, অজিত দোভালের সাথে আলোচনা তো হয়েছেই। কাতারের কথাটা অফিসিয়ালি স্বীকৃত না, কিন্তু কেউ কেউ বলছে দোহাতে আলোচনা হয়েছে, সেখানে আমেরিকান এবং ভারতীয় কর্মকর্তারা নাকি উপস্থিত ছিল। নাকি বললাম, কিন্তু আবার মনে করেন আমি গুজব ছড়াচ্ছি। মানে ধরেন আপনি রাজনীতির ভেতরের যা যা চলছে, কূটনীতি সব আপনি জানবেন না, কয়েকটা পয়েন্ট জানবেন, বাকিগুলো ওটার ভিত্তিতে আপনি বিশ্লেষণ করবেন এই কারণে যে আপনি কি মনে করেন হুট করে নরেন্দ্র মোদী এত বিরূপ, মানে বিএনপির ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে, মানে এরকম সহযোগিতার আশ্বাস দিল, এটা এমনি এমনি হলো? এটা একটা অগ্রগতি ঘটলো। কারণ নরেন্দ্র মোদী জানে যে নির্বাচন হলে পরবর্তী সরকার কারা হবে, ফলে তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে। এবং দেখেন, বিএনপিও কিন্তু ভুল করেনি, বিএনপি কিন্তু ধন্যবাদ জানিয়েছে নরেন্দ্র মোদী যেই মানে সহমর্মিতা প্রকাশ করেছে তার জন্য ধন্যবাদ জানিয়েছে। পাকিস্তান জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। চীনের প্রতি ধন্যবাদ জানিয়েছে। বিএনপি এখন অত্যন্ত ভারসাম্যমূলক একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে পারে এমন একটা দল, সেই দলের ভূমিকায় কিন্তু চলে গেছে বিএনপি ছাড়া এই মুহূর্তে বিকল্প নেই। এটা বাংলাদেশের মানুষ, গণতান্ত্রিক রাজনীতি এবং আন্তর্জাতিক বিশ্ব কিন্তু অনুভব করতে শুরু করেছে। সেই কারণে এখন ভারত মরিয়া বিএনপির সাথে সম্পর্ক স্থাপনের জন্য, তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো। ফলে এই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা, তার সংকটাপন্ন অবস্থার একটা সুযোগে কিন্তু ভারতও ইন করলো বাংলাদেশে এবং বিএনপির ভেতরে। কারণ অতি শীঘ্রই হবে নির্বাচন, যে নির্বাচনে ভারত বলছে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, এবং ভবিষ্যতে যদি আওয়ামী লীগকে রিভাইভ করতে হয় বা পুনর্জীবিত করতে হয়, তাহলে কিন্তু ভারতকেই চেষ্টা করতে হবে যে বিএনপির সাথে বা বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করে আস্তে আস্তে আওয়ামী লীগকে মানে নতুন আওয়ামী লীগ, মানে শেখ হাসিনা নেতৃত্বে না, নতুন আওয়ামী লীগ ইন করানো। তাইলে ভারত একটু কমফোর্টেবল থাকবে যে ভারতের বন্ধু বিএনপিও হবে, ভারতের বন্ধু ওই নতুন যে নবগঠিত আওয়ামী লীগ সেটাও হবে। হয়তো সেরকম পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। রাজনীতির নেপথ্যে কিন্তু অনেক খেলাধুলা গত 1-2 সপ্তাহ ধরে চলছে, একটু খেয়াল রাখবেন। অনেক প্রতিফলন ঘটছে, তার ভিত্তিতে কিন্তু আপনি বিশ্লেষণ করতে পারবেন যে কেন এই ঘটনাগুলো ঘটছে। কারণ নেপথ্যে অনেক কাজ চলছে, খুব দ্রুত গতি চলছে, প্রতি মুহূর্তে চলতেছে। কারণ বাংলাদেশের একটা ট্রানজিশনাল পিরিয়ড এখন বলা যায়, একটা ধাপ থেকে আর একটা ধাপে উত্তরণ ঘটবে। সেই উত্তরণে সব পক্ষই চাইছে যে বাংলাদেশকে, নতুন সরকারকে কাছে নেওয়ার জন্য, তার একটা কম্পিটিশনও চলছে। সেই কারণেই দেখবেন যে সবাই এখন অ্যাক্টিভ। হয়তো আমরা আরো কিছু পরিবর্তন দেখব, তবে ভারত যেমনটা পিছিয়ে গিয়েছিল বেগম খালেদা জিয়ার প্রতি তাদের সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ করার মধ্যে দিয়ে কিন্তু তারা চলে আসছে। কিন্তু তাদের এই অবস্থাটা দুর্ভাগ্য যে তারা অনেক আগেই কিন্তু তারা এটা করতে পারতো, কিন্তু সেই ভুলের খেসারত দিয়ে এখন তারা দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করছে। দর্শক, খালেদা জিয়ার এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান রহস্য দানা বাঁধছে, জনমনে নানান প্রশ্ন উদ্বেগ হচ্ছে যে সালাউদ্দিন কি করছেন, তার ভূমিকা কি। দর্শক, আপনারা জানেন যে রাজনীতি থেকে তারেক রহমান মাইনাস হয়ে যাচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট।
অনেক কারণে মাইনাস হয়ে যাচ্ছে, ভারতের ফাঁদে পড়েছে। এখন ভারতের দালাল কোনো নেতাকে বাংলাদেশপন্থী সেনাবাহিনী মানবে না বলে তারেক রহমান নিজেই ভয় পাচ্ছেন, এটা মাইনাস হওয়ার একটা উপলক্ষ। আর পরাজয়ের ভয়ে টাইমলি দেশে আসতে পারছেন না, এটা অনিবার্য যে এরকম ভীতু হলে তো তার মাইনাস হওয়াটা অনিবার্য। তৃতীয় হচ্ছে যে তারেক রহমান একসময় মুচলেকা দিয়েছিলেন 2008 সালে যে আর রাজনীতি করবো না, সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়েছিলেন, যেহেতু দুর্নীতির বরপুত্র হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড নেম অ্যান্ড ফেম ছিল তারেক রহমানের তখনকার সময়, যার ফলে তিনি মুচলেকা দিতে বাধ্য হয়েছিলেন যে আর কোনোদিন রাজনীতি করবো না। এখন সেই মুচলেকার কাগজ তো সেনাবাহিনীর কাছে বা অনেকের কাছে আছে। এখন তারেক রহমান রাজনীতিতে আসবেন, বাংলাদেশে আসবেন, ইজ ভেরি টাফ। আবার বিএনপির একটা অংশ তারেক রহমানকে মাইনাস করতে চায়, এটা হচ্ছে আসল খেলা। এটি হচ্ছে এখন আজকের আলোচ্য বিষয়। দেখেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আপনারা এই আলোচনা শুনতে শুনতে যে কোনো সময় হয়তো শুনবেন যে আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে নিয়ে গেছেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, এটা মেনে নিতে হবে। এখন আজকে খালেদা জিয়ার সম্ভাব্য মৃত্যু নিয়ে আমরা কথা বলছি, হতে পারে যে খালেদা জিয়ার আগে আল্লাহ আমাকেও নিতে পারেন। এই জন্য খালেদা জিয়ার মৃত্যুর কথা বলছি, কেউ মন খারাপ করবেন না। খালেদা জিয়ার প্রতি আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা বিএনপির চাইতে আমাদের বেশি, কারণ বিএনপির লোকজন খালেদা জিয়ার জন্য সুন্নতি পদ্ধতিতে দোয়াও করতে পারে না। দোয়া অনুষ্ঠানে যে তারা কুৎসা রটনা করে, দোয়া করার মতো যোগ্যতা, কোয়ালিটি নাই। আর আমরা কোরআন বুঝি, হাদিস বুঝি, আমরা সুন্নাত বুঝি, আমরা দোয়া করতে পারি। কোন সময় কিভাবে দোয়া করলে কবুল হয় আমরা জানি, বিএনপির লোকজন ওটা জানে না। ওরা অজু করতে পারে না ঠিক মতো, অজু না করে দোয়া করে। যদি দোয়া করতে অজু শর্ত নয়, দোয়ার আগে কোন দরুদ পড়তে হয়, দোয়ার কনক্লুডিং হাম এবং দরুদটা কি, এই যে শেষে যে পরে, এটা ওরা বলতে পারবে না। দেখবেন যে তালগোল পাকিয়ে ফেলবে। আবার ফজু পাগলা এ দোয়া করে খালেদা জিয়ার জন্য, অথচ ফজু পাগলা বলে যে আমি হিন্দু না মুসলমানও না, যে হিন্দু না মুসলমানও না, এ খালেদা জিয়ার জন্য দোয়া করে। মাজারে যে দোয়া করে, মাজারে দোয়া করলে কাজ হয়। যাই হোক, খালেদা জিয়ার প্রতি অরিজিনাল ভালোবাসাটা আমাদের বেশি, ইসলামপন্থীদের বেশি, এটা হচ্ছে রিয়ালিটি। তো এই খালেদা জিয়ার এই অবস্থায় সালাউদ্দিন আহমেদ দৃশ্যপটে ছিল না, থাকলেও খুব কম, একটা সংবাদ সম্মেলনে এসেছে, কিন্তু দৌড়ঝাঁপ বা নানান বিষয় দেখা যায় না। আবার বিএনপির অঘোষিত বা ডিফেক্টো লিডার কিন্তু এখন দেশে যারা আছেন তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ, বিএনপির কার্যত মহাসচিব সালাউদ্দিন আহমেদ, মুখপাত্র সালাউদ্দিন আহমেদ, সব জায়গায় সালাউদ্দিনই তো ফেস করে। কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এরপর কিন্তু সালাউদ্দিনের কোনো খবর নাই। এটা রহস্যজনক। এটা কেন? আসলে ভারত, আমি নানান টকশোতে এই কথাটা বলেছি, এটা যারা রাজনীতি বুঝতে চান আপনারা এটা মুখস্থ করে নেবেন। তারেক রহমান পুরোপুরি ভারতের কথায় চলছে। ভারত যা করতে বলে তারেক রহমান সেটাই করে। তারপরও তারেক রহমানকে, জিয়া পরিবারের রক্ত আছে এমন কাউকে ভারত কোনোদিন বিশ্বাস করবে না, সুযোগ পেলেই হত্যা করবে। তারেক রহমান 2014 সাল থেকে ভারতের কথায় চলে, এটা আমরা ভালোভাবে জানি। ভারত 2014 সালে কারা জানেন? কংগ্রেস সরকারের কিছু অফিসার যারা রিটায়ার্ড হয়েছে, এরপরে ইংল্যান্ডে গেছে, তারা তারেক রহমানকে বুঝিয়েছে যে টুডে আর টুমরো আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। ওইটা বিশ্বাস করেছে। তো ওইটা তারেক রহমানকে কারা বুঝিয়েছে তাদের নামও আমি জানি। ওই বিশ্বাসটা তারেক রহমানের মাথায় ঢুকেছে, ভারত একদিন আমাকে প্রধানমন্ত্রী বানাবেনি, তাতে লেট হোক, সে আশায় বসে আছেন। আর তখন থেকে ভারতের কথায় চলছেন, এটা একটা ফাঁদ। এখন এমন জায়গায় এসেছেন ভারতের কথায় চলতে চলতে, তারেক রহমান আর ভারতের ফাঁদ থেকে বেরোতে পারছেন না। তো এখন রিয়ালিটি হচ্ছে যে, এটা আমাদের বিশ্লেষণ, তারেক রহমান যতই ভারতের দালালি করুক না কেন, ভারত তারেক রহমানকে বিশ্বাস করে না। কারণ তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান ভারতের মাধ্যমে ক্ষমতা পেলেও শেষ পর্যন্ত জনগণের প্রতি একটা কমিটমেন্ট থাকবে, তার হাসিনার মতো নোংরা দালালি কখনোই করবে না। এটা ভারতের বিশ্বাস এবং আমারও বিশ্বাস যে, যেহেতু জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত আছে তারেক রহমানের শরীরে, অর্থাৎ কিছুটা হলেও তাদের বৈশিষ্ট্য পাবে, একদম বেইমানি করতে পারবে না জনগণের সাথে। এই চিন্তায় এতদিন তো বিএনপিকে তো একদম ঘোল খাওয়াইছে ভারত, এই যে তোমরা 70 সিট দেই তারপরে ক্ষমতা আসবে, অমুক তমুক। 18 সালে বোকা বানিয়েছে, 14 সালে বোকা বানিয়েছে, অনেকবার 24 সালে বোকা বানিয়েছে। কিন্তু 5 আগস্ট আন্দোলনের পর তো অ্যাটলিস্ট বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে। এরপরে ভারত চিন্তা করলো যে না, এবার যেহেতু বিএনপিকে একদম বোকা বানানো গেল না, ক্ষমতা আসার একটা সম্ভাবনা তৈরি হলো। আগে তো বিএনপিকে 70 সিটের প্রলোভন দেখিয়ে
নির্বাচনে এনে 7 সিট ধরিয়ে দিয়ে একদম 5 বছর চুপ করিয়ে রাখা গিয়েছিল। কিন্তু এবার তো সেটা হবে না, কারণ এবার তো বিএনপি ক্ষমতার বেশি হকদার, যেহেতু আওয়ামী লীগ নাই। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি বিএনপি থেকে কাউকে বানাতে হয়, বিএনপি যদি জিততে পারে, তাহলে তারেক রহমানকে হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বানাতে হবে ভারতের দালাল কাউকে। ভারত এটা সেফ মনে করে। ভারত মনে করে যে হাসিনাকে যেরকম আমরা আমাদের স্ত্রীর মতো ব্যবহার করতে পেরেছি, খ্যাতের মতো ব্যবহার করতে পেরেছি, ওরকম বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী হলে তাকেও আমরা যেন ওইভাবে ব্যবহার করতে পারি। এখন তারেক রহমানকে ওইভাবে ব্যবহার করা যাবে না। কিন্তু সালাউদ্দিনকে যদি বানাই, কারণ সালাউদ্দিনকে দীর্ঘদিন ভারত ট্রেনিং দিয়েছে, র ট্রেনিং দিয়েছে। সালাউদ্দিন কিন্তু রয়ের ট্রেনিং এ ছিলেন, এটা তো সবাই জানে, এটা স্পষ্ট হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ নাকি গুমের শিকার হচ্ছিলেন, অথচ গুম নিয়ে তিনি কোনো কথাই বলেন না, মামলাও করতে চাননি, বাধ্য হয়েছে মামলা করতে। হোয়াটএভার, এখানে এই ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী বানাতে চায় ভারত যদি জিতে। আর ভারত যদি সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী বানাতে হয়, তারেক রহমানকে যদি মাইনাস করতে হয়, তাহলে প্রথম একটা শর্ত যে খালেদা জিয়া জীবিত থাকতে পারবে না। খালেদা জিয়া তো এখন এমনিতেই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় এসেছে, এটা নিয়ে ভারতের টেনশন নাই, এটা নিয়ে ষড়যন্ত্র করা কিছু নেই, কারণ খালেদা জিয়ার মেয়াদ এমনিতেই শেষ। এখন তারেক রহমানকে ঠেকাও। তারেক রহমানকে ঠেকানোর জন্য ভারতের নানান তৎপরতা আছে। তার মধ্যে একটা তৎপরতা হচ্ছে বিএনপির ভিতরকার তৎপরতা। যেমন এই যে একটা কথা বলছে না তারেক রহমান, এটা অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়, এখন কার নিয়ন্ত্রণাধীন? এটার ব্যাখ্যা জিজ্ঞেস করলে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেন না। একটা সহজ ব্যাখ্যা হচ্ছে এটা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত। তাহলে এই বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত আবার ভারতের মাধ্যমে ইনফ্লুয়েন্সড, এই হচ্ছে ঘটনা। সালাউদ্দিনকে নিয়ে রহস্য এটা, এখন সালাউদ্দিনকে দৃশ্যপটে দেখা যায় না, সন্দেহ সংশয় মূলত এইটাই যে খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমানকে দেশে আসতে নিবে না, তারেককে বাদ দিয়ে নির্বাচন করবে, তারপরে যদি জিতে তাহলে সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী বানাবে। ভারত এইটাই চায়, এই কারণে ট্রেনিং দিয়েছে। এরপর তারেক রহমান আর জীবনে কখনো দেশে আসতে পারবেন না, কারণ তারেক রহমানকে ছাড়া দল চলেছে, তারেক রহমানকে ছাড়া নির্বাচন হয়েছে, বিএনপি জিতেছে, যদি জিততে পারবে না, প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে তারেক রহমানকে কোনো কাজে লাগবে না, বাবা তুমি এখানে থাকো। আর খালেদা জিয়া তো নাই, তারেক রহমান এতিম, পরিস্থিতি এইদিকে যাচ্ছে।